ওকে। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা বেসিক্যালি আমাদের এই সেশনগুলো কেন দরকার, আমি অনলাইনে তোমাদেরকে স্ট্রং করার জন্য, এটা কম্পিউটারের ব্যবহার বলো, ব্রাউজারের ব্যবহার বলো, তারপরে হচ্ছে আমাদের টুকিটাকি বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, আমরা টুল ইউজ করি, কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়, এই জিনিসগুলো আমরা কিভাবে মেনটেন করব। তার পাশাপাশি আমাদের মার্কেট প্লেসে তো আমরা কাজ করবোই, মার্কেট প্লেসের পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়াতে যাতে আমরা স্ট্রং একটা পোর্টফোলিও দাঁড়া করাইতে পারি, যেখান থেকে রেগুলার বেসিস তুমি ক্লায়েন্ট বা নক পাবা। মার্কেট প্লেসে তো আছেই। তো যদি এরকম হয় মার্কেট প্লেসের বাইরে আমি আসলে কিছু নক পাচ্ছি, ক্লায়েন্ট পাচ্ছি, এটা আমাদের জন্যই ভালো। এই জন্য আমরা একটা স্ট্রং সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্সের জন্য আমাদের এই সেশনটা আর কি। হ্যাঁ, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র নিজেরা খাইতে গেছি, ঘুমাইতে গেছি, ঘুরতে গেছি, এগুলোই পোস্ট করি, তাই না? এর বাহিরেও আসলে ইনফরমেটিভ বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা কিন্তু আমাদের ফলোয়ার বাড়াইতে পারি। এবং আস্তে আস্তে দেখা যাবে ইন্টারন্যাশনাল আমরা যদি ফলোয়ার গেইন করতে পারি, সেখান থেকে প্রচুর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আসবে। পাশাপাশি লোকালি তো দেখবা আমরা যখন প্রপারলি ব্র্যান্ডিং করতে পারবো, লোকাল অনেক ক্লায়েন্টের কাজও পাবো। কালকে যাবো, যাই দেখি চাকরি বাকরি হয়, তারপর আচ্ছা, সবাই একটু মিউট রাখো, সবাই একটু খেয়াল করো। সব পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা আমরা কি আসলে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, যেমন ব্র্যান্ডিং ব্যাপার, এই ব্লগটা সবাই একটু পড়বা। হ্যাঁ, আমি সামারি করে দিচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় বাসায় বসে বসে পড়বা। সবাই তোমাকে এক নামে চিনবে, নিজেকে এমন ভাবে প্রচার করতে হবে যে তোমাকে অটোমেটিক্যালি খুঁজে নিবে। যেমন আমরা যদি ক্রিকেটের কোনো নিউজ জানতে চাই, আমরা কি করি? বিভিন্ন পেজ আছে, তাই না? যেমন অনফিল্ড, আমি জাস্ট একটু উদাহরণ দিই। হ্যাঁ, অনফিল্ড বা নকআউট নোমান, তারপর হচ্ছে তোমার এরকম বিভিন্ন মানুষকে অটোমেটিক্যালি আমরা খুঁজে নিই, দেখি তো আচ্ছা একটা খেলা হয়েছে, এই খেলাটাতে আসলে কি আপডেট আসলো, বা এই মানে আসলে খেলাটা সম্পর্কে কিছু জিনিস আমি জানতে চাচ্ছি, একটু দেখি ভিডিও, তাই না? এরকম হয় না, আমরা সার্চ করে নিজেরাই খুঁজে বের করে নিই। সো তুমি যখন তোমার ফিল্ডে কাজ করবা, সেটা হোক ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফিগমা হোক, তারপর হচ্ছে তোমার লিড জেনারেশন হোক, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হোক, ফ্রন্ট এন্ড হোক, তো আমরা এমন ভাবে আসলে কিছু জিনিস শেয়ার করব, ইনফরমেটিভ জিনিসগুলা, আস্তে আস্তে, এখনই না, তো যাতে আসলে মানুষজন আমাকে খুঁজে নেয়। এবং এটা আসলে ব্র্যান্ডিং একদিনের না, এটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে। পরবর্তীতে দেখবা গুগলে, যেমন আমি বলি, আমার নামটা লিখে যদি সার্চ করো, মিনহাজুল আসিফ নামে অনেক মানুষ আছে, তুমি সার্চ করতে 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 দেখবা প্রথম 50টা পেজ, মানে প্রথম 50টা রেজাল্টের সবগুলো আমার। তো এই জিনিসটা তোমার জন্য অনেক পাওয়ারফুল। এবং মার্কেট প্লেসের বিভিন্ন ক্লায়েন্টকেও যদি তুমি, অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় কাজ করতেছো, বিশ্বাস করতে চায় না, তখন তোমার এই সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্সটা যদি খুব পাওয়ারফুল থাকে, দেখবে তুমি আসলে প্রচুর ক্লায়েন্ট গ্র্যাব করতে পারতেছো এখান থেকে। ঠিক আছে? তো এই সোশ্যাল অ্যাপিয়ারেন্সটা বাড়ানোর জন্য আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, তো পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি সুবিধাটা দেয় খেয়াল করো তো। অন্যের কাছে নিজের একটা বিশ্বাস যোগ্যতা তৈরি করে। তুমি যেটা বলতে চাবা, সেটা ব্লগ পোস্ট হোক বা ভিডিও হোক বা যে কোনো কন্টেন্ট হোক, সেটা সবাই মন দিয়ে শুনবে। তো ধরো তুমি আজকে ফ্রিল্যান্সিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন দিয়ে স্টার্ট করলা, পরবর্তীতে তোমার কাছে মনে হয়েছে না, এগুলো আমি করব না, আমি এই প্রোডাক্ট বা সার্ভিস সেল করব। মানে যে কোনো ডিফারেন্ট কোনো একটা ব্যবসা যদি শুরু করো, সফলতা পাওয়া অনেক ইজি হবে। যেমন উদাহরণ দিই, সাকিব আল হাসান ক্রিকেট খেলতেছে, ও চিন্তা করলো আমি একটা ই কমার্স বিজনেস শুরু করবো। হ্যাঁ, সে কি করলো, মোনাক মার্ট নামে একটা ই কমার্স বিজনেস স্টার্ট করলো। আর তুমিও স্টার্ট করলা ধরা যাক। এখন ওর কিন্তু অটোমেটিক্যালি প্রচুর ফলোয়ার, ও যখন প্রোফাইলে বা পেজে একটা পোস্ট করবে, মোনাক মার্ট দিস ইজ মাই ই কমার্স ওয়েবসাইট, অটোমেটিক্যালি ওর ওয়েবসাইটে গিয়ে মানুষজন কিনা শুরু করবে। কিন্তু তোমার কাস্টমার গেইন করা অনেক কষ্ট হবে, কারণ তোমার প্রোফাইলে ফলোয়ার্স নাই, তোমার সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স নাই। ঠিক আছে? তো এটা খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, অনলাইনে একটা প্রভাব বৃদ্ধি করে, প্রফেশনাল নেটওয়ার্ক বৃদ্ধি করে,
অর্থাৎ তুমি ওয়েব ডেভেলপার, ওয়েব নিয়ে তুমি বিভিন্ন ধরনের গল্প, পোস্ট, ইনফরমেটিভ জিনিসপত্র, নতুন আপডেট শেয়ার করলাম। আস্তে আস্তে তোমার ইন্ডাস্ট্রির বড় মানুষদের সাথে কানেক্টেড হইতে থাকলাম। তুমি কোনো একটা প্রবলেমে পড়লে সে বড় ভাই তোমাকে হেল্প করলো। বড় ভাই কিছু একটা জিনিস করলো, তুমি একটা আইডিয়া নিলা। এরপর তুমি যা করলা, তোমার ছোট ভাই আইডিয়া নিল। সো দিস ইজ আ নেটওয়ার্ক। এই প্রফেশনাল নেটওয়ার্কটা ব্র্যান্ডিং এর মাধ্যমে খুব পাওয়ারফুলি বাড়ানো যায়। কাজ এবং ক্যারিয়ার নিরাপদ হয়। অর্থাৎ তোমাকে মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না, সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ক্লায়েন্ট পাবা। নতুন চাকরি এবং ব্যবসার সুযোগ তৈরি হয়। তার মানে এটা কি? এই যে বললাম, তুমি যদি সেক্টর সুইচ করো, তাও আসলে তোমার একটা ব্র্যান্ড ভ্যালু থাকবে। এই ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে নতুন একটা ব্যবসা বা চাকরির সুযোগ তৈরি হয়। আচ্ছা, তো এই ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানোর জন্য অনেকগুলো কাজ আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে করবো। একটা হচ্ছে যে গুগলে নিজের উপস্থিতি, যেটা আমি সার্চ করে দেখাইলাম আমার নাম। এর পরের যে ব্যাপার সেটা হচ্ছে গুগল মাই বিজনেস, সেটাও আমি দেখাবো। তারপরে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, এই জিনিসটা আমি হালকা একটু আইডিয়া দিই। যেটা হচ্ছে আমরা জেনারেলি শুধুমাত্র ফেসবুক ইউজ করি খুবই না বেশি। ওইখানে খেলবো এই আমরা। জায়গাটা আমরা যদি, চলো। এই জুবাই মিউট করো। তো আমরা যদি শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট না হয়, লিঙ্কডইন খুব পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া, টুইটার খুবই পাওয়ারফুল, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এর পাশাপাশি রেডিট, কোয়ারা, ব্লগার, এগুলাও আমরা করব। তো একই জিনিস, আমার একটা পোস্ট, সেটা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে তো আর সময় লাগবে না, তাই না? তো সেটাই করবো আমরা। হ্যাঁ, শুধুমাত্র ফেসবুক ডিপেন্ড না হয়, অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও খুব ভালোভাবে কানেক্টেড থাকবো। এই পাঁচটা খুব পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া: লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট। আমি নিজে প্রতিদিন প্রচুর লিড পাই এখান থেকে, প্রচুর ক্লায়েন্ট পাই এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তো এই সোশ্যাল মিডিয়াতে একটা পরিচ্ছন্ন উপস্থিতি থাকতে হবে। তুমি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। রেগুলার বেসিস পোস্ট করতে হবে, কথা বলতে হবে, অপিনিয়ন শেয়ার করতে হবে। আচ্ছা, মানসম্মত এবং বর্তমান পরিস্থিতির উপর কন্টেন্ট বা ব্লগ, ভিডিও কন্টেন্ট হইতে পারে। বাংলাদেশে অডিও কন্টেন্ট খুব একটা পপুলার না। বাইরের কান্ট্রিতে অডিও পডকাস্ট বা অডিও কন্টেন্ট মোটামুটি ভালোই পপুলার। ভিডিও আস্তে আস্তে পপুলার হচ্ছে বাংলাদেশে, শর্টস, রিল, ঠিক আছে? আর ব্লগ বা লেখা যেটা, সেটা তো আছেই। হ্যাঁ, তো এখন আমরা বেসিক্যালি লেখালেখি কিভাবে শুরু করব এবং কি নিয়ে লিখবো, বাংলা বা ইংলিশ কি নিয়ে লিখবো, এরকম আমাদের কনফিউশন থাকে। বা আমি একটা লিখলাম, এই লেখাটা মানুষ দেখলো, দেখার পর সে আসলে অনেক ভুল হইছে, ধরা যাক বানান টানানে ভুল হইছে, লেখার লাইনের কনস্ট্রাকশনে ভুল হইছে। তো দেখবো তোমার কাছে লজ্জা লাগবে প্রথম প্রথম, যে আসলে লিখতেছি মানুষজন কি ভাববে। তো এখানে আমাদের সবসময় সাজেশন থাকে, তুমি লেখা স্টার্ট করো, 1 মাস পর দেখবা তুমি তোমার লেখার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। যেমন আমি যখন আমার 5 বছর আগের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখি, আমার কাছে নিজের কাছে লজ্জা লাগে, ধুর কি লিখতাম এগুলা। তোমরা নিজেরাও 5 বছর আগের পোস্টগুলো একটু দেখো। তার মানে কি, তোমার অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট হচ্ছে। মানুষ কিভাবে লিখতেছে সেটা তুমি দেখতেছো, আইডিয়া নিচ্ছ, অটোমেটিক্যালি তোমার একটা সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে। সুতরাং এটা অটোমেটিক্যালি দেখবা, শুধরাই নিবা তুমি, ঠিক আছে? আর 30% মানুষের ফিডব্যাক দেয় যে ভাইয়া এই লেখাটা এভাবে না লিখে এভাবে লিখলে ভালো হইতো, বা এই লেখাটা আপনার উচিত হয়নি এই লেখা। তো মানুষের ফিডব্যাকই দেখবা আস্তে আস্তে তোমাকে ডেভেলপ করবে। আচ্ছা, তো কন্টেন্ট কপি না করে তুমি নিজের মতো করে লেখো। তারপরও আমরা ইনিশিয়ালি আসলে চ্যাট জিপিটি বা জেমিনি এরকম বিভিন্ন টুলের হেল্প নিব, এগুলো আমি আস্তে আস্তে দেখাবো। তো ইনিশিয়ালি জাস্ট মনে রাখো যে একজনের পোস্ট সেম টু সেম কপি করে দিবা না। তুমি আইডিয়া নাও, 5-6 জন একটা জিনিস লিখছে, বা একটা রিসেন্ট, ধরো চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি নতুন অনেকগুলো ফিচার আসছে, হ্যাঁ ধরা যাক নতুন একটা আপডেট নিয়ে আসছে, তো তোমার ইন্ডাস্ট্রির বড় ভাই 5-6 জন এটা নিয়ে ব্লগ লিখছে, একটা গল্প লিখছে। তো তুমি এই 5-6 জনের লেখাটাকে ফলো করে তুমি তোমার মতো একটা অপিনিয়ন দাও বা তোমার মতো একটা লেখা লিখো। মানে আইডিয়া নিতে কোনো সমস্যা নেই, কিন্তু সেম টু সেম কারোটা কপি পেস্ট করবা না, আর করলে সেটা কপিরাইট দিয়ে দিবা। আচ্ছা, নিয়মিত অডিও বা ভিডিও পডকাস্ট তৈরি করা, এটা একটু পরের ব্যাপার বা একটু সময় সাপেক্ষ।
তো এটা এখনই আমরা করতে বলবো না, তো তারপর ওইটা আস্তে আস্তে স্টার্ট করতে হবে, বিকজ ভিডিও এবং রিলসের রিচ অনেক বেশি একটা ব্লগ পোস্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ থাকে। তো আমি এটা আরো পরে ডিসকাস করব। গ্রুপ মানে ধরো তুমি ওয়েব নিয়ে কাজ করো, ধরো ওয়েব ডেভেলপমেন্ট লিখো, ওয়েব ডেভেলপার বাংলাদেশ, ওয়েব ডেভেলপমেন্ট, এরকম বিভিন্ন এই যে গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে তুমি ঢুকো, জয়েন করো, জয়েন করে এই সমস্ত গ্রুপগুলোতে বিভিন্ন মানুষের প্রবলেমগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করো। তো তখন আসলে মানুষজন দেখবে এই লোকটা তো অনেক মানুষের সলিউশন দিচ্ছে, দেখি তো এই লোকটাকে। তোমার প্রোফাইলে যাবে, তোমার প্রোফাইলে লেখাগুলো দেখবে, তার কাছে ভালো লাগলে সে তোমাকে ফলো করবে। এভাবেই কিন্তু আস্তে আস্তে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট স্টার্ট হয়, ঠিক আছে? যদি এটা নিজের ব্লগ ওয়েবসাইট থাকে খুবই ভালো। ব্লগ ওয়েবসাইটে টাকা দিয়ে ডোমেন হোস্টিং কিনে করতে হবে এরকম না। ডোমেন হোস্টিং যাদের আছে খুবই ভালো। না থাকলে তোমরা blogger.com নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে নিজেরা ব্লগিং স্টার্ট করতে পারো ফ্রি, গুগলের। আচ্ছা, এই যে আমরা এখন ব্র্যান্ডিং করব, আমরা অনেক ভুল করি। তার মধ্যে কি কি ভুল? 1 নম্বর, প্রোফাইলে আমরা নিজের নাম ব্যবহার করি না, ফেক প্রোফাইল বা এমন সব নাম দেই, সাদা মেঘ, কালো আকাশ। তো প্রোফাইলে নিজের নাম থাকবে। আচ্ছা, নিজের সম্পর্কে কোনো ভুল তথ্য বা মিথ্যা বলা। আমি একটা জাস্ট সিম্পল উদাহরণ দিই। তো আমি আজকে এই স্টেটে যে আসছি, 5-6 বছর আগেও আমি আসলে এই পজিশনে ছিলাম না। তো ধরো আমি কি করলাম, 5-6 বছর আগে একটা ভুল পোস্ট করলাম, নিজের সম্পর্কে একটা মিথ্যা তথ্য দিলাম। তো তখন আমার এত ফলোয়ার ছিল না, আমি জাস্ট তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। তো তখন আমার এত ফলোয়ার ছিল না। তো আমি আজকে 6 বছর পর, আমি যখন একটা সোশ্যাল মিডিয়াতে, আমি আমার কথাই বলতেছি, আমি যখন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করব, এইটার একটা হিউজ ভ্যালু আছে বা মানুষজন এটাকে ট্রাস্ট করবে। এখন ধরো সোশ্যাল মিডিয়াতে তোমার শুভাকাঙ্ক্ষীর পাশাপাশি তোমাকে পছন্দ করে না এরকম অনেক মানুষ থাকতেই পারে। এরকম কোন একটা মানুষ আমার পেছনের আহ লেখাগুলো দেখতে থাকলো, দেখতে থাকলো, দেখতে থাকলো। তো তার একটা, ধরা যাক আমি 5 বা 6 বছর আগে একটা আমার নিজের সম্পর্কে একটা ফেক ইনফরমেশন দিয়ে একটা পোস্ট করছিলাম, ধরা যাক, ধরলাম। তো সে এই পোস্টটা খুঁজে বের করে যখন বিভিন্ন গ্রুপে বা নিজের প্রোফাইলে বা আমাকে ট্যাগ দিয়ে বা মেনশন দিয়ে যখন আমার ভুল পোস্টটা বা মিথ্যা পোস্টটা সবার সামনে তুলে ধরবে, তুমি কিন্তু খুবই বেকায়দায় পড়ে যাবে। ডিজিটাল প্রেজেন্স এমন একটা জিনিস, মানে অনলাইন, মানে আমরা আগে, ধরো একটা, মানে উদাহরণ দিচ্ছি আর কি। ধরো তুমি তোমার বাসায় বসে তুমি একটা খারাপ কাজ করে ফেললেও তোমার আশেপাশের বাবা মা বা আশেপাশের প্রতিবেশী ছাড়া এটা ছড়াইতো না বা জানতো না। পুলিশ কেস হইলে সেটা পুলিশ পর্যন্ত জানতো। কিন্তু এখন অনলাইনের যুগ, তোমরা লাস্ট দেখছো যে কি হইলো, সাদেক এগ্রোর অবস্থা দেখছো, তাই না? তারপর হচ্ছে তোমার এই যে ঈদের সময় যে সমস্ত এই ছাগল নিয়ে যে আটা হইলো, তার প্রিভিয়াস সমস্ত হিস্ট্রি টেনে নিয়ে চলে আসছে মানুষজন, রাইট? তার বাবা, তার স্যার মা, যে যেমন তার, ওই হ্যাঁ, তার আগের ফ্যামিলি। যেমন স্যার যে মানে অস্বীকার করছিল আর কি যে উনি ছেলে না, তো এখান থেকে ফেসবুক পোস্ট থেকে বাবার ছবি সহ পোস্ট করা হয়েছিল যে এটা তার আসলে বাবা, যার কারণে সবকিছু চলে গেল। সব বের হয়ে গেছে, এখন দেখো তার কি অবস্থা। এই ডিজিটাল প্রেজেন্সটাই হচ্ছে এরকম। অর্থাৎ না, জাস্ট এটা সিম্পল একটা পারফেক্ট উদাহরণ। মানুষজন চাইছে যে এই ছেলেটা একটা ছাগল কিনছে এত টাকা দিয়ে, তার বাবার ইনফরমেশন বের করব। জেনারেলি সে কি করছে, নাম পর্যন্ত প্রথমে আসছে। তো যখনই সে আসলে অস্বীকার করছে, তারপরে মানুষজন আসলে ঘাটতে ঘাটতে তার নারী বুড়ি সবকিছু বের করে ফেলছে। সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা হচ্ছে বা ডিজিটাল প্রেজেন্সটা হচ্ছে এরকম। সুতরাং এখন থেকে যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়া গ্রো করা স্টার্ট করবে আজকে থেকে, সুতরাং এখন থেকে এই পয়েন্টটা মাথায় নিয়ে নিবা, নিজের সম্পর্কে একটা ফেক ইনফরমেশনও দিবা না। কারণ এটা 10 বছর পর তুমি যখন একটা টপ লেভেলে যাবা ইন্ডাস্ট্রির, তখন যদি এই জিনিসটা বের হয় তুমি কিন্তু লুকাইতে পারবো না কোথাও, ঠিক আছে? আচ্ছা, এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে বিভ্রান্তি বা উস্কানিমূলক পোস্ট করা। এটা হচ্ছে কিরকম আমি একটু বলি। ধরো কিছু কিছু ফ্যাক্ট থাকে যেগুলোতে 50% অডিয়েন্স তোমার পক্ষে থাকবে, 50% অডিয়েন্স তোমার বিপক্ষে থাকবে। যেমন কি হতে পারে, তুমি একটা রাজনৈতিক পোস্ট করো,
তুমি আওয়ামী লীগকে নিয়ে বা বিএনপি কে নিয়ে একটা পোস্ট করো, 50% মানুষ তোমার পক্ষে থাকবে, 50% তোমার বিপক্ষে থাকবে। তুমি ধর্ম নিয়ে পোস্ট করো, দেখবা তোমার যারা হচ্ছে ধরো ইসলাম নিয়ে একটা সুন্দর পোস্ট করলা, বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে একটা খারাপ জিনিস লিখলা, 50% অডিয়েন্স বা 30% 40% অডিয়েন্স তোমার বিপক্ষে যাবে। তো এই সমস্ত জায়গাগুলোতে তুমি কোনো ধরনের পোস্ট করবা না। যেগুলোতে কনফিউশন তৈরি হবে, তোমার একটা স্টেট আছে, ইটস ট্রু, বাট সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের খাতিরে, বা তোমাকে যারা পছন্দ করে তখন দেখা যাবে সে ডিজার্টেড হয়ে গেছে, তো এই জায়গাটা চিন্তা করে তুমি কি করবা, এই যে সমস্ত জায়গায় পার্টিসিপেন্ট বা ফলোয়ার ডিভাইড হওয়ার চান্স আছে ওই ধরনের পোস্টগুলো স্কিপ করবা, দরকার নেই পোস্ট করার। আচ্ছা, আমরা রোস্ট করে বা কটূক্তি করে পোস্ট করি, ধরো এই যে হিরো আলম, তারপর পরিমণি, এগুলো নিয়ে অনেক মানুষ পোস্ট করে, তাই না? এখন আহ, এই জিনিসটা না অনেক চিপ, এটা কেমনে বুঝাবো, ধরো যারা ধরো ইন্ডাস্ট্রিতে ধরো তুমি খুব ভালো মনে করো এমন একজন মানুষ, সে তার প্রোফাইলে গিয়ে দেখো তো সে কি কখনো পরিমণি বা হিরো আলমকে নিয়ে কি পোস্ট করবে? করবে না, তুমি খুঁজেই পাবা না। যারা 10-12 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, টপ লেভেলে আছে তোমার সেক্টরে, তো ঠিক আছে, তোমার কাছে মিম শেয়ার করা ইজ নট ব্যাড, বাট এই জিনিসটা এই কাউকে মানে কাউকে নিয়ে পোস্ট করা বা কাউকে রোস্ট করা, এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকাটাই ভালো আর কি। হ্যাঁ, ধরো হিরো আলমের অনেক ভালো ফলোয়ার আছে, এখন সেও তোমাকে ফলো করে, সে কিন্তু খারাপ ভাববে, তাই না? তো এরকম আর কি। আচ্ছা, আমরা অনেকে আবার অশ্লীল বা নোংরা পোস্ট বা ডাবল মিনিং পোস্ট, ডাবল মিনিং পোস্ট নিশ্চয়ই বুঝতে পারছো, যে শুনতে ভালো শোনাচ্ছে কিন্তু এটাকে আসলে তুমি ইঙ্গিত করছো একটা অশ্লীল কিছু একটাতে, তো বা খারাপ একটা জিনিস। তো এই ডাবল মিনিং পোস্ট বা অশ্লীল নোংরা পোস্ট ডাইরেক্টলি সোশ্যাল মিডিয়াতে করা উচিত না। তো এটা পরবর্তীতে, এখন তুমি এখানে অনেকেই আছো যারা হচ্ছে ম্যাট্রিকে পড়তেছো, ইন্টারে পড়তেছো, এই ধরনের মিম বা এই ধরনের নোংরা শেয়ার করতেই পারো, বা তোমার চারপাশে, এই মিউট করো, যেটা বলতেছিলাম, তো তোমার চারপাশের ফ্রেন্ড বা সার্কেল বা তোমার এনভায়রনমেন্ট সবাই ভাবতেছে না এটা নর্মাল ব্যাপার। বাট তুমি যখন একটা 10 বছর পর সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সের ক্ষেত্রে একটা ভালো স্টেজে আসবা, তখন এই ধরনের পোস্টগুলো না তোমার জন্য অনেক বাধা তৈরি করবে। তখন তুমি নিজেই বুঝবা এগুলো কি পোস্ট করতাম, আমি এত বাজে বাজে কথা লিখতাম, বা এই নোংরা পোস্টগুলো করতাম, বা কাউকে রোস্ট করতাম। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আবার অনেকে কি করে, একটু পরপর সেলফি, একটু পরপর পোস্ট, বারবার হচ্ছে নিজের একই পোস্ট করতেছে, বা নিজের প্রোফাইল পিকচার বারবার চেঞ্জ করতেছে দিনে 2 বার 3 বার। তো এই জিনিসটাও একটু বিরক্তিকর, এটাও খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমার একটা ফ্রেন্ডের সাথে তোমার ঝগড়া হয়েছে, স্ক্রিনশট সহ তুমি পোস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই স্ক্রিনশট দিয়ে পোস্ট করে কাউকে ছোট করা বা রোস্ট করা, ওই ফ্রেন্ডের সাথে তোমার হয়তো সম্পর্ক ভালো হয়ে যেতে পারে। তখন কিন্তু সে চিন্তা করবে না, এই এই ছেলেটাকে আমি, সবাই চিন্তা করবে আমি যে আসলে মেসেজ টেসেজ দিব, সে তো আসলে ও খারাপ ব্যবহার ট্যাবহার করলে আমার ছবি সহ সবার কাছে পোস্ট করে দিবে, ঠিক আছে? সুতরাং এই ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করা উচিত না। আমরা অনেকে অযথা মিম শেয়ার করতেই থাকি, দেখবা অনেকের প্রোফাইলে আমি গিয়ে দেখি লাস্ট 10টা পোস্টের 9টাই মিম। এইটা উচিত না। মিম শেয়ার করবো আমার জেনারেল পোস্টের সাথে মাঝে মধ্যে, আমার কাছে সপ্তাহে একটা মিম খুব ভালো লাগছে, একটা পোস্ট করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট কন্টিনিউয়াস মিম শেয়ার করা উচিত না, ঠিক আছে? একই পোস্ট বারবার করে মানুষের বিরক্তির সৃষ্টি করা যাবে না। মোটামুটি বুঝে গেছি না? বেসিক্যালি এটা কিছু হালকা আইডিয়া দিছি, এগুলো সব আমি যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকবো তখন আমি দেখাই দিব আমি কি টাইপের পোস্ট করব, কি টাইপের পোস্ট করব না, ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করব আমরা আজকে। কি শুরু করব? এই যে সোশ্যাল মিডিয়াতে আমি যে অ্যাকাউন্ট করব, এই অ্যাকাউন্ট গুলার একটা নাম থাকবে, এই নামটা আজকে চুজ করা স্টার্ট করব, হ্যাঁ? নাম চুজ আবার কি, বাবা মামা আমার নাম রাখছে, আবার ওই নামটা আমরা আসলে কিভাবে কি করব? খেয়াল করো, আমাদের সোশ্যাল মিডিয়াতে ধরো মিনহাজুল ইসলাম, আমার অরিজিনাল নাম হচ্ছে মিনহাজুল ইসলাম, ঠিক আছে? তো মিনহাজুল ইসলাম লিখে সার্চ করলে কোটি কোটি মানুষ, ইভেন তুমি যখন গুগলও করবা দেখবা হাজার হাজার মানুষ চলে আসছে মিনহাজুল ইসলাম, প্রোফাইল শেষ নাই, দেখছো কত কত প্রোফাইল। আচ্ছা, এটা কেন হয়েছে বলো তো?
এই সোশ্যাল মিডিয়া আমরা যারা ইউজ করি, বাংলাদেশ ইন্ডিয়া বেশি, অনেক বেশি, এবং বিশেষ করে ফেসবুকের ক্ষেত্রে। এবং এই যে ইসলাম, রহমান, উদ্দিন, খন্দকার, ফ্যামিলি নামগুলা কমন, রাইট? তো দ্যাটস ওয়াই যেটা হয় আমাদের, আমাদের ফার্স্ট নেম ঠিক আছে, লাস্ট নেমে যে ফ্যামিলি নামটা এইটা একটু সমস্যার, মানে এটা দিয়ে আসলে অনেক মানুষজন বিলং করে। এটা আমার অরিজিনাল নাম মনে করা যায়। সো ফর সোশ্যাল মিডিয়া, যেখানে আমার কোনো ভেরিফিকেশনের ব্যাপার স্যাপার নাই, মানে এনআইডি ভেরিফিকেশনের দরকার নাই, যেমন ফেসবুক, লিঙ্কডইনে কিন্তু এনআইডি লাগবে, ঠিক আছে? ফেসবুক, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো তো আমার এনআইডি লাগতেছে না, বা সোশ্যাল মিডিয়াগুলোতে আমার এনআইডি লাগতেছে না। যেখানে এনআইডি লাগবে না, আবার এনআইডি লাগে হচ্ছে তোমার ফাইবারে, পেওনিয়ারে, ব্যাংকে, যেখানে লাগে সেখানে আমি আমার অরিজিনাল নাম ব্যবহার করব। আর যেখানে এনআইডি কার্ড লাগবে না, সেখানে আমি আমার ব্র্যান্ডিং নাম ব্যবহার করবো। আমার ব্র্যান্ডিং নাম হচ্ছে মিনাজুল আসিফ। তা আমি যেটা করছি, ইসলাম ওয়ার্ডটা বাদ দিয়ে আমার ডাক নাম ঢুকাই দিছি। খুবই সিম্পল। তো এই ব্র্যান্ডিং নামটা, আমরা এই ব্র্যান্ডিং নামটাকে পপুলার করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো, এই ব্র্যান্ডিং নামটা আরো অনেক ভাবে হয়। শুধু যে তোমার আহ মিনহাজুল ইসলাম আসিফের ইসলাম ওয়ার্ডটা বাদ দিয়ে দুইটা ওয়ার্ড দিয়ে করলাম, এরকম না, আরো অনেক ভাবে হয়। আর আরেকটা জিনিস চেষ্টা করবো, ব্র্যান্ডিং নাম সবসময় যাতে দুইটা ওয়ার্ডে থাকে। কয়টা ওয়ার্ডে? দুইটা ওয়ার্ডে। দুইটা ওয়ার্ডে হইলে একটু, ধরো কোনো একজন তোমার নাম টাইপ করবে, টাইপ করতে গিয়ে সে যদি এভাবে টাইপ করে গোলাম মোহাম্মদ মিনহাজুল আসিফ ইসলাম, এত বড় ব্র্যান্ডিং নাম টাইপ করা খুবই টাফ হয়ে যায়, রাইট? তো সো আমাদের নামগুলো দুইটা ওয়ার্ডে হইলে সবচেয়ে ভালো। আচ্ছা, অনেকে আবার কি করে, বিভিন্ন ধরনের প্রোনাউন অ্যাড করে। এরকম তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, অনেকে ওয়ার্ডপ্রেস মিনহাজ, মেয়েদের ক্ষেত্রে এলিগেন্ট শেফা, ধরো তার নাম এলিগেন্ট শেফা, বা বারবি তমা, বা অনেকে ডেভ মিনহাজ, ওনলি মিনহাজ, হ্যালো মিনহাজ, এরকম ইউজ করে। তো করে অনেকে, এটা করা যায়, বাট ফ্রিল্যান্সার মিনহাজ। তো আমার সাজেশন হচ্ছে কি, তুমি আজকে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছো, তুমি ব্র্যান্ডিং নাম দিলা ওয়ার্ডপ্রেস মিনহাজ, তুমি কালকে ওয়ার্ডপ্রেসে কাজ নাও করতে পারো, 10 বছর পর তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং এ শিফট করতে পারো, 20 বছর পর তুমি অন্য কোনো সেক্টরে মুভ করতে পারো, তাই না? তো ব্র্যান্ডিং নামটা যেহেতু সারা জীবনের, এই জন্য কোনো একটা বিশেষণে আটকে রাখাটা উচিত না। নিজের নামের উপরে ব্র্যান্ডিং করাটা সবচেয়ে বেস্ট। আবার অনেকে কি করে, একটা ওয়ার্ড চেঞ্জ করে দিছে, এটা একটু খেয়াল করো। দেখো, ফয়সাল আবির, FAISAL, এটা তার অরিজিনাল নাম। এটাকে সে কি করছে, FAYSAL। মেহেদিকে মাহদি একটু চেঞ্জ করে নিছে। মোহাম্মদকে মুহাম্মদ। আচ্ছা, তো এটার আরো কিছু চমৎকার উদাহরণ হচ্ছে, তোমরা নিশ্চয়ই সাউথ মুভি দেখো। সাউথ মুভির কিছু অ্যাক্ট্রেসের আমরা লিস্ট দেখি, হ্যাঁ? আচ্ছা, এখানে নামগুলো একটু খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো, এই যে কৃতি বানানটা কে ডাবল ই ব্যবহার করছে, দেখো একটা এক্সট্রা ই ঢুকাই দিছে। তো নর্মালি আমরা তামান্না কিভাবে লিখি? TAMANNA, তাই না? এই বানানটা ঠিক আছে। এটা আসলে তামান্না এভাবে লেখে না, ও সম্ভবত তামান্না লেখে একটা। এই দেখো, একটা এক্সট্রা আছে তার। আচ্ছা, তার মানে কি, কিছু ওয়ার্ড বেশি ঢুকাচ্ছে, অথবা এক্সট্রা কিছু ওয়ার্ড অ্যাড করতেছে। এই দেখো, শ্রুতি হাসান, হাসান বানানটা কিভাবে লিখছে? HSSAN। এভাবে কিছু টেম্পারিং করতে পারো, দিস ইজ গুড আইডিয়া। অনেকের নাম অনেক বড় হয়ে থাকে, যেমন গোলাম মোহাম্মদ সাব্বির, শর্ট করে ফেলাইছে, গোলামের জি নিছে, মোহাম্মদের এম নিছে, GM সাব্বির। যেটা আমাদের অনেক স্টুডেন্টদের দেখো, তাই না? যেমন আমাদের AR শ্রাবণ, AB রবিন, ঠিক আছে? এইভাবে নামগুলোকে শর্ট করা যায় দুইটা ওয়ার্ডে নিয়ে আসার জন্য। আচ্ছা, অনেকে আবার কি করে, একটা এক্সট্রা
ওয়ার্ড নিয়ে আসে যেটা হয়তো কোনো মিনিং নেই, যেমন রাকিব আলমের জায়গায় রেস্টিভ রাকিব, এরকম। তো যাই হোক, এরকম অনেকগুলো সিস্টেম আছে, তোমার যেটা ভালো লাগে সেরকমই করবা তুমি। চেষ্টা করবা ফ্যামিলি নামটা স্কিপ করার, ট্রাই স্কিপিং ফ্যামিলি নেম। এখন নাম খালি নিলেই হবে না, খেয়াল করো, নাম শুধু নিলেই হবে না, আমাদের দুইটা জিনিস চেক করতে হবে। আচ্ছা, দুইটা জিনিস কি কি? ধরো তোমাদের এখানেই অনেকে আছে, রাহাতুল হাসান নামে একজন আছে। তো আমরা কি করব, আমরা প্রথমে গুগল করব ওর নাম দিয়ে, আমি এই নামে ব্র্যান্ডিং করতে। আবার অনেকে কি হবে জানো, ওর যে নামটা আছে সেটাই ইউনিক, ওইটা আর চেঞ্জ করার দরকার হচ্ছে না। এটা কেমনে বুঝবো? যেমন আরাফাত নয়ন একজন আছে, হ্যাঁ, ARAFAT, আরাফাত NAYAN। ভালো করে খেয়াল করো, এই নামটা দিয়ে ব্র্যান্ডিং করা যাবে কি যাবে না, দুইটা ফ্যাক্টর আমরা চেক করব। কয়টা ফ্যাক্টর? দুইটা ফ্যাক্টর। এক নাম্বার হচ্ছে কি, হাতের ডান দিকে কেউ ফিচার্ড আছে কিনা। আমরা কি হাতের ডান দিকে কাউকে ফিচার্ড দেখতেছি? ডান দিকে দেখো তো, খালি না? ডান দিকে ফিচার মানে ধরো আলমগীর এইচ কবির। তো এই দেখো, আলমগীর এইচ কবির আমাদের মেন্টর, এই যে হাতের ডান দিকে ফিচার করা। এরকম ফিচার যদি তোমার হয়ে মানে কাউকে দেখায়, তাইলে কিন্তু করতে পারবা না। আরাফাত নয়ন এই নামটা দিয়ে হাতের ডান দিকে কেউ ফিচার নাই, তার মানে ও চাইলে এটা দিয়ে ব্র্যান্ডিং করতে পারবে। এটা হচ্ছে এক নাম্বার ফ্যাক্টর। সবাই ক্লিয়ার? কথা বলো তো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, মেইন ফ্যাক্টর এটা। দুই নাম্বার হচ্ছে তুমি ইমেজেসে যাবা, সেলিব্রিটি আছে কিনা। সেলিব্রিটি আবার বোঝা যায় কেমনে? যেমন এই আলমগীর এইচ কবিরের ইমেজেসে গেলে, এই লোকটা একই মানুষ না? দেখো তো, একই মানুষ না? সব একই মানুষ। জি ভাইয়া। তো এই কিন্তু এই আরাফাত নয়ন দিয়ে এটা একজন, এটা একজন, এটা আলাদা, এই দুজন একজন। যাই হোক, এটা আবার আলাদা লোক, এটা আলাদা, এটা আলাদা। তার মানে এ সেলিব্রিটি না, সেলিব্রিটি হবে না, এবং হাতের ডান দিকে ফিচার্ড নাই, তাহলেই তুমি এই নাম দিয়ে ব্র্যান্ডিং করতে পারবা। সো তুমি যখন তোমার নামটা চুজ করবা, জাস্ট তুমি তোমার নামটা লিখে গুগলে সার্চ করবা, হাতের ডান দিকে কেউ ফিচার্ড নাই এবং এখানে ছবিতে আলাদা আলাদা মানুষ, সুতরাং তুমি ওই নাম দিয়ে ব্র্যান্ডিং করতে পারবা। ক্লিয়ার সবাই? বুঝছো না? জি জি ভাইয়া, ভাইয়া। ক্লিয়ার। জি ভাইয়া, জি ভাইয়া, ক্লিয়ার। ভেরি গুড। কাজ শেষ আমাদের। নাম চুজ হয়ে গেলে আমাদের ছোট্ট কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, আবার অনেকের ফেসবুকে এই যে সোশ্যাল মিডিয়া, তুমি ফ্রিল্যান্সিং করতেছো, অনেকে হয় কি চুপি চুপি ফ্রিল্যান্সিং করে, কাউকে জানায় না। সে চায় না তার সোশ্যাল মিডিয়াতে বা তার ফেসবুকে কোনো ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট থাক। কোনো সমস্যা নাই, আই রেসপেক্ট ইওর ডিসিশন। তো তুমি একটা ফেসবুক পেজ করে ফেলো। তো আবার তুমি আসলে, আমরা বিভিন্ন ধরনের এই যে ফ্রিল্যান্সিং জিনিসগুলোই পোস্ট করবো সোশ্যাল মিডিয়াতে। সো অনেক সময় হয় যে তোমার আত্মীয় স্বজন জানতেছে বা তোমার কেউ জানতেছে, এটা তুমি চাও না কেউ জানুক। সো সেক্ষেত্রে তুমি একটা ফেসবুকের পেজ করো তোমার ব্র্যান্ডিং এর নাম দিয়ে। ডান। টুইটার করবা, লিঙ্কডইন করবা, গুগল এটা করা লাগবে না, এটা বাদ, গুগল তো এমনি আছে তোমাদের। ইনস্টাগ্রাম করবা, পিন্টারেস্ট দেওয়া নেই, হ্যাঁ। ইনস্টাগ্রাম করবা, মিডিয়াম অ্যাকাউন্ট করবা, ব্লগার অ্যাকাউন্ট করবা, স্ট্যাক ওভারফ্লো অ্যাকাউন্ট করবা, একটা স্কাইপ অ্যাকাউন্ট করবা, behance.net-এ একটা অ্যাকাউন্ট করে ফেলবা, একটা গিটহ্যাব করবা, এবং একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবা। এই কয়টা সোশ্যাল মিডিয়া করার সময় তুমি তোমার ব্র্যান্ডিং নাম ব্যবহার করবা। শুধুমাত্র লিঙ্কডইনটাতে তুমি অরিজিনাল নাম ব্যবহার করবা অ্যাজ পার এনআইডি কার্ড। ক্লিয়ার না? জি ভাইয়া। এই জি ভাইয়া, clear। এই অ্যাকাউন্টগুলা
নেক্সট শুক্রবারের আগে করতে হবে, করে এইরকম ভাবে লিঙ্কগুলা জমা দিবা। এই অ্যাকাউন্টগুলো করার সময় কয়েকটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। আচ্ছা, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের জন্য একটু বলি। ধরো অনেকের অলরেডি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ধরো তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে মিনহাজুল ইসলাম নামে। এখন তুমি নতুন করে চিন্তা করলা ব্র্যান্ডিং করবা মিনহাজুল আসিফ নামে। তাহলে তুমি ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে গিয়ে তুমি তোমার প্রোফাইলের সেটিংসে গিয়ে শুধুমাত্র এই যে ফার্স্ট নেম লাস্ট নেমটা চেঞ্জ করে ফেলো। অর্থাৎ কারো যদি আগেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে থাকে কোনো সমস্যা নেই, জাস্ট নামটা চেঞ্জ করে নাও, আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট গুলা করার সময় সেম ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে অ্যাকাউন্টটা করলে ভালো হয়। যেগুলো করা আছে ওগুলো বাদ, যেগুলো নতুন করে করবা একই পিসি দিয়ে করবা। এই ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসটা সেম থাকবে, একটা ফেভার পাবা গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে। একই ইন্টারনেট কানেকশনটা একটু ব্যবহার করো, তাইলে আইপি অ্যাড্রেসটা সেম থাকবে। সবগুলার ব্র্যান্ডিং নাম বা নিজের নাম যাতে সেম থাকে। ইনিশিয়ালি সবগুলার প্রোফাইল পিকচার সেম দাও। প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি না, ওই যে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে, এরকম না। নর্মালি আমরা ফেসবুকের ছবি দিই না, এদিক ওদিক ফিরা স্টাইল করে, ওগুলাই দাও, সমস্যা নেই, ঠিক আছে? আর প্রোফাইল পিকচারটা বানানোর একটা সিস্টেম দেখাই দিচ্ছি। তোমরা একটা ওয়েবসাইটে যাবা, পিএফপি মেকার। এই পিএফপি মেকার ওয়েবসাইটে যাবা, ছবিটাকে, তোমার যে ছবিটা তুমি দিতে চাও সেই ছবিটাকে আপলোড করে দিবা। ওয়েবসাইটের নামটা খেয়াল রেখো, pfpmaker.com। এবার দেখো আমার অনেক সুন্দর সুন্দর কিছু প্রোফাইল পিকচার জেনারেট করবে সে। আচ্ছা, প্রোফাইল পিকচারটা জেনারেট হওয়ার পর আমাদের প্রোফাইল পিকচারটা কিছু কাস্টমাইজেশন করা লাগবে কালার অনুযায়ী এবং সাইজ অনুযায়ী। হ্যাঁ, তো প্রোফাইল পিকচারটা জেনারেট হতে এতক্ষণ টাইম লাগতেছে কেন? আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন করবো। হুম। এই যে মনে করেন অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে কি ধরনের পোস্ট দিব, এটা কি দেখাবেন? আমি সব দেখাবো, 6টা ক্লাস হবে, ঠিক আছে? তোমাদের 1.5 মাস ধরে ব্র্যান্ডিং ক্লাস হবে। আমি সব আচ্ছা। দেখাবো, জাস্ট আমরা যেই টপিকে আজকে আছি সেই জিনিসটাই করো। নেক্সট ক্লাসে দেখবা আমি অ্যাকাউন্টগুলো সব গুছাই দিব। তারপরে ক্লাসে অ্যাকাউন্টে পোস্ট কিভাবে স্টার্ট করবা। তারপরে ক্লাসে ডিফারেন্ট টাইপের পোস্ট, ঠিক আছে? ইনফরমেটিভ পোস্ট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখাবো আর কি, পোর্টফোলিও পোস্ট, কেস স্টাডি পোস্ট। আচ্ছা, এই ছবিটা মাথা কেটে গেছে, তার মানে এডিট ফটোতে ক্লিক করে এই ছবিটাকে আমি একটু ঠিকঠাক করে নিলাম। মাথার উপরে আধা ইঞ্চি জায়গা রাখবা। ডান। এরপরে এখানে গিয়ে আমরা সেভ দিলাম। এবার দেখো ব্যাকগ্রাউন্ডে তোমার একটা ব্র্যান্ডিং কালার, পছন্দের একটা কালার মনে মনে থাকে না? যেমন আমার কাছে কমলা কালার ভালো লাগে, যার কারণে কোডবেন বিডির লোগো কমলা। ধরো এই কমলা কালারটা চুজ করলাম, ঠিক আছে? তো এখন দেখো এখানে সিঙ্গেল কালারও দিতে পারো, দেখো এগুলো সিঙ্গেল কালার আর এগুলো গ্রেডিয়েন্ট, মানে দুইটা দুইটা কালারের মিক্সিং। তো তুমি এখন দেখো বিভিন্ন ধরনের ইফেক্ট তোমাকে দিছে, দেখো এখানে একটু কেমন কেমন, এখানে একটু ডিফারেন্ট, এখানে একটু শ্যাডো শ্যাডো, এইটা আবার একটু বেশি ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ, যেটা ভালো লাগে, ধরো আমার কাছে এটা ভালো লাগছে, এটাকে ডাউনলোড করে ফেলাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। 1 মিনিট, এই ছবিটা দেখো পিএনজি ফরম্যাটে। আমাদের ছবিগুলোকে জেপিজি ফরম্যাটে বানাইতে হবে। তাহলে এই ছবিটাকে পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট করে নি কিভাবে, পিএনজি টু জেপিজি লিখে গুগল করো, একটা ওয়েবসাইট পাবা, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাও, আপলোড করে দাও। এইটা দিলাম আপলোড করে, ঠিক আছে? আপলোড করে ফেলার পর এই ছবিটাকে জেপিজিতে আছে, এখন ডাউনলোড করে ফেলো। ডাউনলোড করার সময় তোমার ব্র্যান্ডিং নাম দিয়ে ডাউনলোড করো।
দিয়ে দিলাম ব্র্যান্ডিং নাম ডাউনলোডে। ওকে, ব্র্যান্ডিং এ ডাউনলোড করে আমি আমার ছবিটা ঠিকঠাক মতো দিয়ে দিলাম। এখন এই ছবিটার এসইও করতে হবে। আমি ম্যাকে এসইও করলে তোমাদের কোনো লাভ হবে না, বিকজ তোমরা সবাই উইন্ডোজ ইউজার। যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, তোমার একটা ছবিকে আমি একটু এসইও করে দেখাই। ম্যাক ইউজারও তো আছে। আচ্ছা, ম্যাক ইউজারদের জন্য দেখাচ্ছি আমি। ভাই একটা প্রশ্ন নেবেন যতটুকু দেখাইছেন তার মধ্যে? বলো। যদি আমি না চাই যে আমার ফ্যামিলি বা কেউ না জানুক, একটা পেজ দিয়ে ব্র্যান্ডিং করতে, সেক্ষেত্রে পেজের প্রোফাইল পিকটা কেমন হতে হবে যদি একটু ধারণা দিতেন এই যে প্লিজ। প্রোফাইল পিকচার তো তোমার ছবি হবে, আর তুমি ছবি না দিতে পারলে চাইলে তুমি লোগো দিতে পারবে, একটু পরে দেখাবো। আচ্ছা, এই যে চমৎকার একটা ছবি। আচ্ছা ভাইয়া, একটু আমাকে রিমোট অ্যাক্সেস দিবা, হ্যাঁ? রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট করছি, দেখো। আচ্ছা, ধরো এটা ওর একটা জেপিজি ছবি। আচ্ছা, তো এটা হচ্ছে মেহেদী হাসান রুবেলের, তাই না? আমরা এই যে ফোল্ডারে চলে গেলাম, ভালো করে একটু খেয়াল করো। এই যে নিচের দিকে যে ফোল্ডার অপশন, ছবিটা কোথায় আছে? ডেস্কটপে। ছবি একটু বাইর করে দাও ভাইয়া। জি ভাইয়া, ডেস্কটপে। আচ্ছা, এই যে এই ছবিটা, তাই না? আচ্ছা, তোমার নামটা কি ভাইয়া? মেহেদি হাসান রুবেল। তো ধরো ও মেহেদী আর হাসান। ডোমেন হোস্টিং হচ্ছে মেহেদি এইচ রুবেল। আচ্ছা, ওকে। তো ধরো ও মেহেদী হাসান দিয়ে ব্র্যান্ডিং করবে, তো এই মেহেদী হাসান ডট জেপিজি ফরম্যাটে আছে, চমৎকার। এখন আমরা কি করব? রাইট বাটন দিয়ে প্রপার্টিসে যাব, হ্যাঁ? প্রপার্টিসে যাওয়ার পর আমরা এসইও করতেছি ইমেজের, হ্যাঁ? ডিটেইল অপশনে যাচ্ছি। ডিটেইলে যাওয়ার পর ও দেখো এসইও করে রাখছে, তো ওর নাম হচ্ছে মেহেদী হাসান রুবেল। ঠিক আছে, তো ধরো মেহেদী হাসান রুবেল দিয়ে সে ব্র্যান্ডিং করতে চাচ্ছে, তাহলে এই পুরো নামটা আমি কপি করলাম, মেহেদী হাসান রুবেলটা এখানে লিখবা। আচ্ছা, সাবজেক্টে কিছু লেখার দরকার নেই, ট্যাগের মধ্যে তুমি তোমার নামটা দিবা। ভালো করে খেয়াল করো, ট্যাগের মধ্যে নামটা দিবা। ব্যাস, আপাতত এতটুকুই থাক। এবং অথরের মধ্যে, যে অথরের পাশ দিয়ে ক্লিক করলে অথরে তুমি তোমার নাম দিবা। তাহলে তোমার এই ব্র্যান্ডিং নামটা কোথায় কোথায় দিবা? এক, তোমার টাইটেলে; দুই, ট্যাগে; তিন, অথরে। এবং রেটিংটা একটু 5 স্টার দিয়ে দিও। তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা, ওকে বাটনে ক্লিক করবা। ইমেজ এসিও ডান। সবাই ক্লিয়ার না? এখন এই ছবিটাই সব সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করবো, ওকে? ঠিক আছে ভাই। আচ্ছা, যারা ম্যাক ইউজার আছো তারা কি করো, তাদের জন্য খুবই সহজ। এই আমি এখন ম্যাকে আছি, সো মিনহাজুল আসিফ, এই ছবিটার উপর রাইট বাটনে ক্লিক করে দেখো একটা ট্যাগ নামে অপশন আছে। এই ট্যাগের মধ্যে শুধু তুমি তোমার ব্র্যান্ডিং নামটা ঢুকায় দাও, এরপরে এন্টার দাও, শেষ। এতটুকুই, অটো এসিও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এসিও করাটা বুঝে গেলাম। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ভাইয়া, লিঙ্কডইনের কথা যেটা বলছেন, তো আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, তো আমার অলরেডি লিঙ্কডইনে প্রোফাইল আছে, আর সেটাতে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের সবকিছু আমি শেয়ার করি। তো সেখানে আমি এটা কিভাবে করব? তুমি মাল্টিনিস ঢুকাইতেই পারো, যেমন আমি আগে ত্রিপলিতে পড়াশোনা করছি, রবিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, ওগুলাও আছে। আবার ফ্রিল্যান্সিং করতেছি, ওয়েব ডেভেলপমেন্ট, সিকিউরিটি নিয়ে কাজ করতেছি, ওগুলাও আছে। তো তোমার যদি কোম্পানি এন্ড থেকে কোনো প্রবলেম না থাকে, তুমি শেয়ার করো, এগুলো সমস্যা নেই। আমি যদি সেটাতে কমফোর্টেবল না হই, আমি কি আচ্ছা, আরেকটা না করলে খুলতে তুমি পারবো? স্কিপ আর করতে, আরেকটা খুলতে পারবা না লিঙ্কডইনে, হ্যাঁ? একই ইনফরমেশন দিয়ে যদি তোমার পাসপোর্ট বা অন্য কিছু থাকে সেটা দিয়ে করতে পারো। হ্যালো আচ্ছা, ভাইয়া। আমি কোশ্চেনগুলো একটু পরে নিই, কারণ তোমরা যখন এই ভিডিওটা দেখবা বিরক্ত হয়ে যাবে আগা। সবার সমস্ত কোশ্চেন নিবো, হ্যাঁ? জি। আচ্ছা, তাইলে আমরা আমাদের এই আহ কি করলাম? এসইও করে ফেললাম ইমেজের, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখবা প্রোফাইল লিঙ্কটা কাস্টম তৈরি করা যায়। এটা কিরকম? এই যে লিঙ্কডইনে তুমি মিতে গিয়ে ভিউ প্রোফাইলে গেলে, শুধু লিঙ্কডইনের জন্য আর কি এটা, হ্যাঁ? এ দেখো লিঙ্কটা, এই যে লিঙ্কটাতে দেখো এডিট করলাম লিঙ্কটা। এই লিঙ্কের মধ্যে আবার কোনো স্পেস দিবা না। ব্র্যান্ডিং এর নাম নর্মালি স্পেস হয়, এসইও করার সময় স্পেস দিবা, কিন্তু এটা যেহেতু লিঙ্কে তো কোনো স্পেস থাকে না, তাই না? এই যে দেখো মিনহাজুল আসিফ একসাথে লিখছি। কেউ যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার সময়
তোমার ব্র্যান্ডিং নামের লিঙ্কটা ফ্রি না পাও, মাঝখানে ড্যাশ দিয়ে দিবা। তাও যদি ফ্রি না পাও, লাস্টে অফিসিয়াল দিয়ে দিবা। ঠিক আছে, অফিসিয়াল, যেমন আমার ফেসবুক পেজে অফিসিয়াল নামটা দেওয়া, ঠিক আছে, ওয়ার্ডটা ব্যবহার করা, ক্লিয়ার? একবারে যদি লিঙ্ক খালি না পাও, অফিসিয়াল দিবা। ডান। সবগুলো অ্যাকাউন্ট খোলার সময় একই জিমেল ব্যবহার করা ভালো। তবে একটা সমস্যা, তোমার ওই ইমেল হ্যাক হইলে তোমার সব সব সোশ্যাল মিডিয়া রিস্কে চলে যাবে, এটা একটু খেয়াল রাখো। সুতরাং ইমেলটা খুব ভালোভাবে সিকিউর করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন দিতে হবে, এবং রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে। তো এই জিনিসগুলো মেনটেন করে তুমি সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে ফেলবা। সহজ না? একদম সহজ কাজ। এখন তোমাদের কাজ হচ্ছে নিজের একটা ব্র্যান্ডিং নেম চুজ করা, এবং খুব সুন্দরভাবে তোমার সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রেডি করে ফেলা। পাশাপাশি তোমার নিজের একটা লোগো তৈরি করা। লোগো তৈরি করার জন্য তোমরা কি করবা, canva.com নামে একটা ওয়েবসাইট আছে, বা যারা গ্রাফিক ডিজাইনার আছো তোমরা তো ফটোশপে তৈরি করতে পারবা। আর যারা গ্রাফিক ডিজাইনার না, তারা একটু কষ্ট করে যে canva.com-এ গিয়ে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট করে ফেলবা। অ্যাকাউন্ট করার পর তুমি লোগো লিখে সার্চ করবা, প্রচুর পরিমাণে লোগো দেখতে পাবা। যে লোগোটা তোমার ভালো লাগে সেই লোগোটার মধ্যে ঢুকে কাস্টমাইজ দিস টেমপ্লেট বাটনে ক্লিক করবা। এইবার এই লোগোতে এখানে হবে তোমার ব্র্যান্ডিং নাম, লেখাটা বড় হয়ে গেছে, তো দেখো আমি ফন্টটাকে এই যে এখানে মাইনাস মাইনাস করে ছোট করে দিচ্ছি। এবং এখানে তোমার একটা ট্যাগ লাইন থাকবে। ট্যাগ লাইনটা কি, ধরো ওয়েব ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার, ইউআই ডিজাইনার, যার যেটা ট্যাগ লাইন। ঠিক আছে, তো আমাদের মোটামুটি লোগোটা ডান। তো এই লোগোটাকে তোমার লাইট শট দিয়ে, যেহেতু এটাকে ওয়েব ভিউ বলি আর কি আমরা, এই ভার্সনটা সেভ করে রাখবা। এই লাইট শট দিয়ে কেটে সেভ করে রাখবা। আর একটা ভার্সন হচ্ছে এই রকম, লোগো যাবে মাথার উপরে, আইকন যাবে মাথার উপরে, এটাকে আমরা সোশ্যাল মিডিয়া ভার্সন বলি। তা সবগুলোকে সেন্টারে নিয়ে আসি, হ্যাঁ, সিলেক্ট করে সিলেক্ট দিলাম একসাথে, এইখান থেকে পজিশনে গিয়ে সেন্টার, মিডল, সরি সরি, ওকে। এবার এইটার একটা ছবি নিয়ে রাখো। ঠিক ভাই আছে, এই পিকটাও তো ডাউনলোড করা যায়। এই পিকচার ওই যে উপরে অনেক জায়গা না, এত বড় লোগো নিলে কেমন হবে বুঝো নাই? উপরে নিচে ডানে বামে অনেক জায়গা তো। তো আমি বুঝে, ধরো তুমি ওয়েবসাইটে এরকম করবেন bee.com-এ, এখন এত বড় যদি লোগো দেই, হেডার অনেক বড় হয়ে যাবে না? দেখো আমি যদি এখানে এত বড় লোগো বসাই, এই মাথা থেকে এই মাথা পুরো লোগোটা বাজে লাগবে না? এই জন্য আর কি, ঠিক জি আছে। ভাইয়া। এই ছোট করে কেটে নেওয়াই ভালো। গেল লোগোর ব্যাপার ক্লিয়ার। দুটো ভার্সন নিজের একটু ডাউনলোড করে রাখবো লোগো। আচ্ছা, লোগোর পরপর বানাইতে হবে তোমাদের একটা কভার। কভারটা কি, এই যে দেখো আমার লিঙ্কডইনে একটা কভার দেখা যাচ্ছে, তাই না? এই কভারটার জন্য তুমি কাস্টম সাইজ নিবা, 16x550 সাইজ নিয়ে এন্টার দিবা। এবার তুমি হাতের বাম দিকে দেখবা অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে। ধরো এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে তুমি তোমার ছবিটা ইউজ করো। ভাই এগুলোতে কি কপিরাইট আসতে পারে? না না, এটা কপিরাইট আসবে কেন?
আচ্ছা, আমি ছবি যেটা আপলোড করছিলাম ওটা দিয়ে দিই, হ্যাঁ। ছবিটা আপলোড দিয়ে দিছি, ছবিটা ক্লিক করলাম, এমন জায়গায় গেছে। এবার এই ছবিটাকে আমি টান দিয়ে এইখানে ছেড়ে দিলাম, দেখছো সুন্দর করে সাইজ হয়ে গেছে। যেহেতু এটা আমার অরেঞ্জ অরেঞ্জ কালার, আমার যে অরেঞ্জ কালারটা আছে, এই যে কালার পিকার একটা ক্রোম এক্সটেনশন আছে, কালার জিল্লা কালার পিকার, তোমরা জাস্ট কালার জিল্লা লিখে গুগল করলে পাবা। পিক কালার ফ্রম ইউর পেজ, অরেঞ্জ কালার কোডটা কপি করলাম, and যেখানে যেখানে হলুদ আছে হলুদটার উপরে ক্লিক করে এই যে হলুদ কালারে গিয়ে অ্যাড নিউ কালারে গিয়ে কালার কোডটা পেস্ট করে দাও, দেখছো অরেঞ্জ হয়ে গেছে। নিচে একটা হলুদ কালার আছে, এটা অরেঞ্জ করে দিলাম, এইখানে একটা হলুদ আছে, অরেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে কি করব, ঠিক আছে। পারবো না, তো এটাকে জি শেয়ার ভাই। বাটন ক্লিক করে, ডাউনলোড বাটনে ক্লিক করে, জেপিজি ফরম্যাটে সবসময় ডাউনলোড করবা, ডাউনলোড করে রেখে দিলাম। ডান। আর একটা হচ্ছে রিজিউমি, আপাতত একটা রিজিউমি বানাও, পরবর্তীতে আমরা আরো বেটার ভার্সন তৈরি করবো আর কি। আপাতত এটা বানায় রাখো, রিজিউমি লিখে সার্চ করলাম। এখন রিজিউমি জেনারেলি হয় কি, সিভির মতো অনেক ডিটেল হয় না, কম হয়, এক পেজের মধ্যে হয়। এখানে অনেক কালারফুলও নিবা না, আবার একদম সাদা মাটাও নিবা না। তো দেখো এটা মোটামুটি সুন্দর আছে, তাই না? ক্লিক করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। আচ্ছা, এবার দেখো এটা একটু ছোট হয়ে আছে, তাই না? তো আমরা এটাকে একটু হালকা জুম করে দিই, নিচে দেখো জুম করা যাচ্ছে। ছবি, আমার যে ছবিটা আছে এটা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, লেখা বড় হয়ে গেছে, ছোট করে দিচ্ছি। অ্যাবাউট মিতে তুমি তোমার সম্পর্কে জাস্ট কিভাবে লিখবা, আই এম মিনাজুল আসিফ, এক্সপিরিয়েন্স ওয়েব ডেভেলপার অ্যান্ড ই কমার্স এক্সপার্ট, এরকম কিছু একটা জিনিস দিবা। ওয়ার্কিং ইন ওয়েব সেক্টর সিন্স 1 বছর পিছিয়ে দাও, তো 2023 থেকে তুমি কাজ করতেছো। জব এক্সপিরিয়েন্স, তোমাদের এটা আমি আরো পরের দিন দেখাবো, যেটা হচ্ছে তোমরা যেহেতু তোমাদের কোনো জব এক্সপিরিয়েন্স নাই, তো তোমরা কি করবা, কোম্পানির নামে কোডবেন বিডি দিয়ে রাখো, কি হিসাবে কাজ করছো, ধরো ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, যার যে সেক্টর আছে, যে কোনো একটা ডেট দিয়ে রাখো, হ্যাঁ। ধরো জানুয়ারি 2022 থেকে জানুয়ারি 2023, বা ধরো জানুয়ারি 2023 থেকে 2023, জুন 2023। আরেকটা হচ্ছে আমাদের একটা এজেন্সি আছে, সেটা হচ্ছে ওয়েব ব্যাটালিয়ন, এটাও দিয়ে দিতে পারো। ওয়েব ব্যাটালিয়ন এজেন্সিতে কত সাল থেকে কত সাল কাজ করছো, কি হিসেবে কাজ করছো, ওয়েব ডেভেলপার, ঠিক আছে। এখন স্কিল, তোমরা নিশ্চয়ই জানো তোমরা কি শিখতেছো। এইচটিএমএল সিএসএস, যারা ফুল স্ট্যাকে আসো স্ট্যাক গুলো লিখবা, যারা গ্রাফিক ডিজাইনে আসো তারা কি লিখবা, গ্রাফিক ডিজাইনার, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ব্যানার, ব্রুশিয়ার, এই পয়েন্টটা লিখবা। যারা ওয়ার্ডপ্রেসে আসো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এলিমেন্টর, গ্রেভিটি ফর্ম, কমার্স, তারপর হচ্ছে যারা এলিমেন্টর শপিফাইতে আসো এলিমেন্টর শপিফাই ওয়ার্ডপ্রেস, এইগুলো আর কি। তোমরা কোর্সের মডিউলটা দেখলে, ওয়েবসাইটে গেলে তোমরা
তোমাদের মেজর স্কিলগুলা এখানে নিয়ে আসবা। ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং বাংলা, বাকি দুটা ব্যাক স্পেস দিয়ে ফালায় দাও। কন্টাক্টে তোমার ফোন নাম্বার থাকবে +88 দিয়ে লিখবা। তুমি তোমার জিমেইল দিবা এবং অ্যাড্রেস পুরোটা দেওয়ার দরকার নেই, যেমন কিরকম হতে পারে, ধানমন্ডি, ঢাকা 1209, শেষ। পড়াশোনা কোথায় করছো? ব্যাচেলার যদি কমপ্লিট করা থাকে কোথায় করছো ব্যাচেলার, ভার্সিটির নাম কি ছিল, কত সাল থেকে কত সাল। আর যারা ব্যাচেলার করতেছো ব্যাচেলার এবং এইচএসসি দাও। যারা এইচএসসি করতেছো এইচএসসি এবং এসএসসি দাও। যারা মাস্টার্স করে ফেলছো মাস্টার্স এবং ব্যাচেলার দাও। আর রেফারেন্স রিজুমিতে লাগে না, হ্যাঁ, রেফারেন্স গুলো বাদ দিয়ে দিলাম। আমরা যেটা করব, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আমরা হাইলাইট করতে পারি, হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়া বা পোর্টফোলিও বা ওয়েবসাইট, হ্যাঁ। কপি করে পেস্ট করে আমি টান দিয়ে নিচে নিয়ে আসতেছি। কার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দিবা। লিঙ্কডইন দিয়ে দাও। ভাই একটা কোশ্চেন ছিল। হুম। এটা কি ভাই পার্সোনাল করলে ভালো হবে নাকি কোনো এজেন্সিকে টার্গেট করে করলে ভালো হবে, কোন একটা এজেন্সি নেম দিয়ে? আপাতত পার্সোনালি করো, পরে এজেন্সির ব্যাপার স্যাপার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ডান। এবার এই রিজিউমিটা নাম লিখবা মিনহাজুল আসিফ রিজিউমি, তোমার নাম দিয়ে লিখবা আর কি। শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে পিডিএফ আকারেও নামায় রেখে দিবা তোমার কাছে, আবার জেপিজি ফরম্যাটও আলাদা করে নামায় রেখে দিবা। তা আমাকে কিভাবে এই পুরো অ্যাসাইনমেন্টটা জমা দিবা, খেয়াল করো। আচ্ছা, প্রথমেই তোমাদের কিছু সোশ্যাল মিডিয়া লিংক আছে। তোমরা নিশ্চয়ই গুগল ডক বা ড্রাইভ ব্যবহার করতে জানো। তো যদি জেনে থাকো তখন তোমরা কি করবা, এই যে তোমাদের যে লিঙ্ক গুলা, হ্যাঁ, যে যে অ্যাকাউন্ট গুলো খুলছো অ্যাকাউন্টের লিঙ্ক গুলা কি করবা, এই দেখো drive.google.com এ চলে যাবা। drive.google.com অথবা docs.google.com এ গিয়ে নিউতে গিয়ে গুগল ডক ওপেন করবা, ডকের নাম দিবা অ্যাসাইনমেন্ট 1। আচ্ছা, এবার এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিয়ে দিলা, ডান। এক, তারপর কি দিবা, লোগোটা আপলোড করে দাও, ইনসার্ট ইমেজ। ডাউনলোড করা ফেলেছো না লোগোটা? লোগোটাকে আমি ডাউনলোড করছিলাম, ছবি কাটছিলাম। আচ্ছা, এই যে লোগোর ছবিটা আপলোড করে দিলাম। তারপর কি আছে, তোমার ব্যানার আছে, রাইট, ইনসার্ট ইমেজ, এই যে ব্যানারটা, তাই না? তারপর কি আছে, রিজিউমি আছে, রিজিউমিটা আপলোড করে দিলাম, শেষ। এইবার এই পুরো অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিবা মন দিয়ে খেয়াল করো। শেয়ার বাটনে ক্লিক করবা, এটা জেনারেলি রেস্ট্রিক্টেড থাকে, কেউ দেখতে পারে না তুমি ছাড়া। এই রেস্ট্রিক্টেডে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক চুজ করে দিবা, শেষ। লিঙ্কটা কপি করে ডান করে অ্যাসাইনমেন্টের মধ্যে জমা দিয়ে দিবা। সহজ না কঠিন? সহজ ভাইয়া। সহজ আছে ভাই। সহজ ভাইয়া। সহজ ভাই। ভেরি গুড। ভাই একটা কোয়েশ্চেন করবো? হ্যাঁ, আমি একটু হ্যালো দাঁড়াও, ভাইয়া। নিচ্ছি, একটু দাঁড়াও। তো আমাদের আজকের সমস্ত টাস্ক হইল এতটুকুই। নেক্সট শুক্রবার রাত 10টায় আবার দেখা হবে। তোমাদের সাথে কি কোনো ক্লাস ওভারল্যাপ হয় আমাদের ব্র্যান্ডিং এর?